আমি সিঁড়ি বেয়ে নামার সময় পাশের দরজা থেকে একটা কি যেন এসে আমার পায়ের উপর পড়ল। পায়ের উপরে এরকম অদ্ভুত বস্তু দেখে আমি হাত নিয়ে খেয়াল করে দেখলাম এটা মেয়েদের অন্তর্বাস। হঠাৎ হাসির একটা শব্দ শুনে দরজার দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে জিওবাই কামড় দিয়ে দাঁড়িয়ে আছে, আর একটা মেয়ে তার পেছনে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। এরকম একটা পরিস্থিতির জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি এ বিল্ডিং এর ভাড়াটিয়া, প্রতিদিন অফিসে যাওয়ার সময় দেখতাম এ বাসায় তালা লাগানো। আজ মনে হয় এ বাসায় ভাড়াটিয়া উঠেছে। মেয়ে দুটো অদ্ভুত সুন্দর। আমি ওদের দিক থেকে চোখ নামিয়ে মাথা নিচু করে হাত বাড়িয়ে ওদের জিনিসটা দিলাম। মেয়েটি লজ্জায় চোখ বন্ধ করে একটানা আমার হাত থেকে ওটা নিয়ে ভেতরে ঢুকে গেল। আমি চোখ তুলে তাকিয়ে দেখি ওরা নেই। আমি কাত হয়ে উকি দিয়ে ভেতরে দেখার চেষ্টা করলাম, ওদেরকে দেখতে পেলাম না। অফিসে যাওয়ার জন্য যখনই এক কদম সামনের দিকে পা বাড়ালাম, পেছন থেকে শুনতে পেলাম, বাবা ওদের বিহেভিয়ারে কিছু মনে করো না। ঘাড় ঘুরিয়ে দেখলাম মাঝবয়সী একজন ভদ্র মহিলা আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আমি এ বাসার নতুন ভাড়াটিয়া, তোমরা? আমি বললাম, আমরা 6 তলায়। আন্টি বলল, ঠিক আছে বাবা, অফিসে যাচ্ছ সাবধানে যেও, আল্লাহর নাম স্মরণ রেখো। আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে সালাম দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। অফিসে এসে দেখি আমার টেবিলের উপর অনেকগুলো ফাইল। বুঝতে পারলাম আমার কাজের খুব প্রেসার যাবে। চেয়ারে বসে হাতের ব্যাগটা পাশে রেখে টেবিলের উপর রাখা পানির গ্লাসটা নিয়ে পানি পান করলাম। এমন সময় আমাদের অফিসের পিয়ন এসে আমাকে বলল, স্যার, বড় স্যার বলেছে লাঞ্চ আওয়ারের আগে ফাইলগুলো ক্লিয়ার করতে। আমি বললাম, স্যার কি অফিসে আছে? পিয়ন বলল, স্যার একটু আগে আমাদের বেদবুনিয়া প্রজেক্টে গেছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমার জন্য 1 কাপ চা নিয়ে এসো। পিয়ন চলে যাওয়ার পর আমি ফাইলগুলো চেক করতে লাগলাম। 2-1টা চেক করতে করতে হঠাৎ মনে পড়লো সেই মেয়েটির কথা। কাজে আর মন বসছে না, ক্লান্ত লাগছে। টেবিলের উপরে ফাইলটা রেখে চেয়ারের শরীরটা এলিয়ে দিলাম। চোখের কোনায় ভাসছে মেয়েটার অদ্ভুত মায়াবী চেহারাটা। কি অপরূপ সুন্দর তার চেহারা, কাপা কাপা ঠোঁট, পদ্ম দিঘির মতো চোখ। কি অদ্ভুত তার চাহনি। জীবনের 23টি বসন্ত চলে গিয়েছে, টেরই পেলাম না। স্কুল, কলেজ, ভার্সিটি পেরিয়ে রিয়েল লাইফে প্রবেশ করেছি। কখনো কোনো মেয়েকে দেখে এমন অপ্রত্যাশিত অনুভূতি আমার হৃদয়ে নাড়া দিতে পারেনি। কিন্তু আজ হঠাৎ মেয়েটিকে দেখে আমার ভেতরে ঘুমন্ত প্রেমের সুপ্ত সত্তা যেন জেগে উঠেছে। বারবার মেয়েটির পদ্মফুলের মতো চেহারাটা যেন চোখে ভাসছে। হঠাৎ খেয়াল করলাম চায়ের কাপ হাতে যেন মেয়েটি আমার দিকে এগিয়ে আসছে। আমি অবাক হয়ে বসা থেকে উঠে হাত বাড়িয়ে তার হাত থেকে চায়ের কাপটা নিলাম। চোখের পাপড়ি না ফেলে তার দিকে তাকিয়ে বললাম, কি নাম আপনার? আমার নাম শফিউল। শফিউল নাম শুনে চমকে উঠলাম। খেয়াল করে দেখলাম মেয়েটি না, চা নিয়ে এসেছে আমাদের পিয়ন শফিউল। শফিউল বলল, স্যার, আপনি দেখি মানুষের নাম সহজে মনে রাখতে পারেন না। গতকালও আপনাকে বলেছিলাম আমার নাম শফিউল, আর আজ ভুলে গেলেন? আমি পিয়নকে কিভাবে বলি আমি ভুলিনি, আমাকে ভুলিয়ে দিয়েছে। শফিউল বলল, স্যার একটা কথা বলবো। আমি বললাম, বলো। আমার কিছু টাকা দরকার, ঘরে বউটা অসুস্থ, একটু ডাক্তার দেখাবো, আর কদিন পরে তো বেতন পাবো, তখন দিয়ে দিব। আমাদের পিয়ন শফিউল অল্প বয়সে বিয়ে করেছে, অশিক্ষিত লোকেরা যা করে আর কি। আমি তাকে বললাম, আজ মাসের 30 তারিখ, এমনিতেও আমার হাতে টাকা নেই। গত সপ্তাহে তুমি 2000 টাকা নিয়েছো, মনে আছে স্যার? শ্বশুরবাড়ি থেকে লোক এসেছিল, বাজার সদাই করার জন্য নিয়েছিলাম, কাল বেতন পেলে দিয়ে দিব। শফিউলের প্রতি আমার দুর্বলতা কাজ করে। অসহায় মানুষ দেখলে যা হয়। আমি পকেট থেকে 1000 টাকা বের করে ওর হাতে দিলাম। টাকাটা নিয়ে শফিউল চলে গেল। আমি চেয়ারে বসে চায় চুমুক দিতে দিতে ভাবলাম, আর যদি শফিউল না এসে সত্যি সত্যি মেয়েটা আসতো, তাহলে কতই না মজা হতো। আমার 24তম বসন্ত অন্তত সুখ খুঁজে পেত। বিকালবেলা আমি অফিস শেষ করে সিঁড়ি বেয়ে বাসার দিকে যাচ্ছিলাম। মনে মনে আল্লাহকে ডাকছিলাম, যদি মেয়েটা দরজায় দাঁড়িয়ে থাকে কতই না ভালো লাগবে। আল্লাহ, মেয়েটাকে দরজায় দাঁড় করে রেখো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যতই ওদের দরজার দিকে যাচ্ছিলাম, ততই বুকটা দুরু দুরু কাঁপছিল। যদি দরজাটা বন্ধ থাকে তাহলে তো মেয়েটাকে দেখতে পাবো না। ভাবছি আর এক এক করে সিঁড়ি মারিয়ে উপরের দিকে উঠছি। আমার অপলক চোখ সে দরজার দিকে। হঠাৎ আমাকে অবাক করে দিয়ে দেখলাম মেয়েটা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু এখন মেয়েটার সাথে কথা বলবো কিভাবে? মেয়েটা যদি আমাকে খারাপ কিছু ভাবে? শুনেছি মেয়েরা রিজার্ভ ছেলে বেশি পছন্দ করে। না, কোনো অবস্থাতেই মেয়েটার সাথে গায়ে পড়ে কথা বলা যাবে না, এতে হিতে বিপরীত হতে পারে। মুখের কোণে একটু হাসি লুকিয়ে রেখে আমি মেয়েটার সামনে দিয়ে যাচ্ছিলাম। চোখের কোণে খেয়াল করে দেখলাম মেয়েটা মিটমিট করে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি তাকে পাশ কেটে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে গিয়ে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে ঘাড় ঘুরিয়ে বললাম, কি নাম আপনার? খাদেজা বেগম। আবারও নামটা শুনে ধাক্কা খেলাম। এত সুন্দর মেয়ে সেকেলে নাম হয় কিভাবে? যখনই ঘোর কাটিয়ে নিজেকে বাস্তবে আবিষ্কার করলাম, তখনই দেখলাম উনি মেয়েটি নয়, সে আধবয়স্ক মহিলাটি। গাল ভর্তি পান চিবোতে চিবোতে বলল, বাবা, আমাকে একটু হেল্প করবে? ওনার পান চিবানি দেখে আমি কিছুটা বিরক্ত হলাম, তবুও হাসির আড়ালে বিরক্তি চাপা দিয়ে বললাম, জি বলুন আন্টি, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? সিসি ক্যামেরা বসাতে হবে। এই যে দেখো, এখানে উপরে একটা লাগিয়েছি, মিস্ত্রি বেটা এটা লাগিয়ে দিয়ে ভেগেছে। তার বউ নাকি কার হাত ধরে পালিয়ে যাচ্ছিল, তার মোবাইলে কল আসতেই আমার কাজ ফেলে পালিয়ে গেছে। ঘরে দুটো উপযুক্ত মেয়ে, সিকিউরিটির তো একটা ব্যাপার আছে, তাই না? আমি বললাম, আপনাদের ঘরে কোনো পুরুষ লোক নেই? ভদ্রমহিলা পান চিবোতে চিবোতে বলল, আপাতত নেই। আপনার হাজবেন্ড? সে তো পুলিশ
পুলিশে চাকরি করে, বর্তমান র্যাবে যোগ দিয়েছে, রাজশাহী পোস্টিং হয়েছে। মেয়েদের পড়ালেখার সুবিধার্থে আমি এখানে আছি। পুলিশের নাম শুনলে আমার ভয় লাগে, তার উপর র্যাব হলে তো আর কথাই নেই। আমি বললাম, আমি তো সিসি ক্যামেরা লাগাতে জানি না। ভদ্রমহিলা কোমরের পাশ থেকে একটা পলিথিন বের করে পিক করে পানির পিক ফেলে বলল, পরিবেশ নোংরা করি না, যেখানে সেখানে পিক ফেলি না। পলিথিনটা আবার কোমরে গুজে বলল, ডিজিটাল ক্যামেরা দেখতে বাল্বের মতো, তোমার কিছু করতে হবে না, তুমি শুধু কারেন্টের ফোল্ডারে ক্যামেরাটা বসিয়ে দিলে হবে। আমি এবং আমার মেয়েরা বামুন, তাই নাগাল পাই না। যদিও এত কথা বলছি, আমার নজর কিন্তু ঘরের ভেতরের দিকে। পরীর মতো মেয়েটাকে দেখছি না কেন? মহিলাটা আবার বলল, এসো না বাবা, 2 মিনিটে হয়ে যাবে। আমি বললাম, চলুন। বলেই ঘরে ঢুকতে আমাকে একটা ছেলে পাশ কেটে দরজা দিয়ে বের হয়ে গেল। আমি তার দিকে তাকাতেই ভদ্র মহিলা বলল, আমার ভাগিনা, সেও বামুন, তোমার মতো অত লম্বা না, আর কিছুটা আলাভোলা, তাই তাকে দিয়ে লাগাচ্ছি না। কইরে প্রিয়া, ক্যামেরাটা নিয়ে আয়। আমি ভেবেছিলাম মেয়েটার নাম প্রিয়া, কিন্তু দেখলাম এটা সেই মেয়ে না, অন্যটা। এক হাতে ক্যামেরাটা, অন্য হাতে কিছু টাকা নিয়ে এসে ক্যামেরা আমার হাতে দিল, টাকাটা ওই ভদ্রমহিলার হাতে দিল। ভদ্রমহিলা বলল, মিম কই? প্রিয়া নামের মেয়েটি বলল, সে গোসল করতে বাথরুমে ঢুকেছে। আমি বুঝতে পারলাম আমার সেই কাঙ্ক্ষিত পরীর নাম মিম। ভাগ্যটাই খারাপ, গোসল করতে ঢুকেছে, কখন বের হয় তার কোনো ঠিক নেই। ভদ্রমহিলা আমার দিকে তাকিয়ে বলল, ওই যে বাবা, ওই ফোল্ডারের মধ্যে লাগিয়ে দাও। আমি সোফার উপর দাঁড়িয়ে ক্যামেরাটা ফোল্ডারে লাগাচ্ছিলাম। আমি ইচ্ছা করলে একবারে লাগিয়ে ফেলতে পারতাম, কিন্তু লাগানো শেষ হলে আমার বের হয়ে যেতে হবে, তাই ইচ্ছা করে দেরি করছি, যাতে মেয়েটা গোসল শেষ করে বের হলে অন্তত এক নজর দেখি। ভদ্রমহিলা বলল, কি হলো বাবা, লাগাতে পারছো না? আমি বললাম, এই তো আন্টি, লাগাচ্ছি। আমি নিরুপায় হয়ে ক্যামেরা লাগিয়ে অসাবধানতাবশত নামতে গিয়ে নিচে পড়ে যাই। প্রিয়া নামের মেয়েটা হেসে ওঠে, আর বয়স্ক মহিলাটি বলে ওঠে, হায় হায়, পাটা মনে হয় গেল রে। উনি এসে আমাকে ধরে ফেলে। আমি পড়া থেকে উঠতে গিয়ে খেয়াল করলাম আমার কাঙ্ক্ষিত পরীটা বাথরুম থেকে বের হয়ে মাথার ভেজা চুল ছাড়তে গিয়ে চুল সরিয়ে আমার দিকে তাকালো। ওর সাথে আমার আই কন্ট্যাক্ট হওয়ার সাথে সাথে আমার ভেতরে কেমন সাইক্লোন বয়ে গেল। বিশ্বাস করুন, এই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কেমন যেন একটা হিমশীতল বাতাস আমার মনের দক্ষিণ জানালা দিয়ে ঢুকে যাচ্ছে, আর এলোমেলো অনুভূতি আমাকে কাঁপিয়ে দিচ্ছে। এমন ফিল আমার 23টি বসন্তে কখনো হয়নি। অনুভূতির আকাশে বজ্রপাতের মতো বয়স্ক মহিলাটি বলে উঠল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? ছেলেটা পড়ে গেল, পা ফুলে গেলে দোষটা পড়বে আমার ঘাড়ে। তাড়াতাড়ি মলমটা নিয়ে আয়, একটু মালিশ করে দে। আমার পরীটি বলল, এত অধৈর্য হয়েও না, আনছি। বলে পরী চলে গেল। এমন সময় দেখলাম দরজায় কলিং বেলের শব্দ। প্রিয়া নামের মেয়েটি দরজা খুলে দিল। একটা লোক দরজা দিয়ে ঢুকলো। প্রিয়া দরজাটা লাগিয়ে লোকটাকে নিয়ে ভেতরের রুমের দিকে চলে গেল। তারপর বয়স্ক মহিলাটি আমাকে বলল, বাবা, তোমার বাসায় গিয়ে গরম পানির শেক আর মুগ মলম লাগিয়ে দিও, এখন তুমি যাও। আমি বললাম, কেন আন্টি, সমস্যা কি? মহিলাটি আমাকে বলল, দেখলে না আমার ভাসুরের ছেলে এসেছে, ও খুব ন্যারো মাইন্ডের। যেহেতু বাবা আমি দুটো মেয়ে নিয়ে একা থাকি, সে আবার সন্দেহ করতে পারে। দয়া করে তুমি যাও, কাল অফিস থেকে আসার সময় এসে চা খেয়ে যেও। আমি মনে মনে ভাবলাম, ভাসুরের ছেলেরূপী কাবাবের হাড্ডিটা আসার আর টাইম পেল না। হতাশ হয়ে আমি ওদের ড্রয়িং রুম থেকে বের হয়ে চলে আসলাম। পরদিন অফিসে বসে ল্যাপটপে কাজ করছিলাম। এমন সময় পিয়ন শফিউল এসে 3000 টাকা আমাকে দিয়ে বলল, স্যার, এই নিন আপনার থেকে ধার নেওয়া 3000 টাকা। আমি বললাম, বেতন তুলেছ নাকি? শফিউল বলল, হ্যাঁ স্যার। আপনি তোলেননি? আমি বললাম, অফিস শেষ করে যাওয়ার সময় তুলে নিব। আপনাকে কি 1 কাপ চা দিব? শফিউল জানে আমি চা বেশি খাই। আমি বললাম, দাও, তবে চিনি কম দিও। শফিউল চা আনতে চলে গেল। বিকালবেলা অফিস শেষ করে ভাঙা পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ি বেয়ে উঠছিলাম। যেহেতু বেতন পেয়েছিলাম, তাই আম্মার জন্য একটা শাড়ি কিনেছিলাম। এক হাতে আম্মার শাড়ি, আর এক হাতে অফিসের ব্যাগ। সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হচ্ছিল, তবুও পরীকে দেখার আশায় মনোবল শক্ত করে উঠছিলাম। মেয়েটির নাম মিম হলেও আমার কাছে সে পরী। ওদের দরজার সামনে আসতে দেখলাম দরজার ভেতর থেকে লক করা। একবার ভাবলাম কলিং বেল টিপি, কারণ গতকাল অলরেডি আন্টি আমাকে চায়ের দাওয়াত দিয়ে রেখেছে। আবার ভাবি এতটা নির্লজ্জ হলে হয় কিভাবে। থাক, বাসায় চলে যাই। যেহেতু আমাদের একই বিল্ডিং এর ভাড়াটিয়া, সেহেতু একটা সময় ভাব করে নিতে পারবো, আর না হয় মাকে দিয়ে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে দিব। কলিং বেল না টিপে আবারও খুঁড়িয়ে খুঁড়িয়ে উপরের দিকে উঠতে গিয়ে হঠাৎ পেছন থেকে শুনতে পেলাম আমাকে ডাকছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখি আমার কাঙ্ক্ষিত পরী আমাকে ডাকছে। তার দিকে চোখ পড়তেই আমার শরীরে একটা হিমশীতল পরশ বুলিয়ে গেল। আমি মিষ্টি একটা হাসি দিয়ে বললাম, আন্টি কি বাসায় আছেন? সে বলল, জি, আপনাকে ডাকছে। আমি খোঁড়া পায়ে দাপাতে দাপাতে তাদের রুমে ঢুকলাম। আন্টি সোফায় বসে মোবাইলে কথা বলছিল। আমাকে দেখে মোবাইলের লাইন কেটে বলল, বাবা, তোমার পায়ের ব্যথা ভালো হয়নি? আমি বললাম, না আন্টি, একটু আছে। আন্টি বলল, কাল তোমার সাথে কথা বলতে পারিনি, তোমাকে একটু চা খাওয়াতে পারিনি। আমি আন্টির কথা শুনছিলাম ঠিকই, কিন্তু আমার লাগামহীন চোখ বারবার পরীর দিকে যাচ্ছিল। আমার দিকে তেমন নজর নেই, সুন্দরী বলে হয়তোবা তার এত মুড। আন্টি বলল, বসে আছিস কেন? যা, ছেলেটার জন্য 1 কাপ চা করে নিয়ে আয়। পরী বলল, আমি পারবো না, প্রিয়াকে বলো। বলেই পরী উঠে রুমের ভেতর চলে গেল। আন্টি বলল, দেখেছো,
মেয়ের অবস্থা দেখেছো? সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকে, একটুও কথা শোনে না। আমি বললাম, দরকার নেই আন্টি, অন্যদিন খাবো। আন্টি বলল, তা কি করে হয়, দাঁড়াও আমি দেখছি, বলে প্রিয়াকে ডাকতে লাগলো। প্রিয়া, এই প্রিয়া, এক কাপ চা নিয়ে আয় তো। আমি বললাম, চায়ের কি দরকার আন্টি? আন্টি হঠাৎ খেয়াল করলো আমার সামনে রাখা শপিং ব্যাগ। বলল, তোমার বউয়ের জন্য শাড়ি কিনেছো বুঝি? না, আমার মায়ের জন্য। আজ বেতন পেয়েছি তো, তাই মায়ের জন্য একটা শাড়ি কিনেছি। আন্টি শপিং ব্যাগটা হাতে নিতে নিতে বলল, বউয়ের জন্য কেননি কেন? এখনো বিয়ে করিনি। শাড়িটা তো চমৎকার, আপনার পছন্দ হয়েছে আন্টি? এরকম শাড়ি যে কারোরই পছন্দ হবে। তোমার চয়েস আছে বাপু, এটা আপনি রেখে দিন। সে কি করে হয়, তোমার মায়ের জন্য এনেছো, সমস্যা নেই, কাল মায়ের জন্য আর একটা কিনে আনবো। এর মধ্যে প্রিয়া এক কাপ চা আর কিছু বিস্কিট একটা ট্রেতে করে এনে সামনে রাখলেন। তারপর চায়ের কাপটা এগিয়ে দিতেই আমার চোখ পড়লো তার দিকে। লোভনীয় ফিগার, কিন্তু আমি বর্ষি ফেলবো অন্য পুকুরে, তাই এদিকে তাকিয়ে লাভ নেই। প্রিয়ার হাত থেকে চায়ের কাপটা নিয়ে চুমুক দিতে গেলাম, অমনি আন্টি বলল, বাবা কিছু মনে না করলে একটা কথা বলবো। আমি বললাম, বলুন। নতুন বাসায় উঠেছি তো, হাত একদম খালি। তোমার আঙ্কেল বেতন পেতে পেতে 10 তারিখ হবে, যদি কিছু মনে না করো আমাকে 1010 টাকা ধার দিবে। আমি একটা হাসি দিয়ে বললাম, এটা কোনো ব্যাপার না, যেহেতু আমরা একই বিল্ডিং এর ভাড়াটিয়া, একজনের সুখে দুঃখে তো আরেকজনকে পাশে থাকতে হবে। আর কোনো কথা না বাড়িয়ে চায়ের কাপটা টেবিলের উপর রেখে উপকারী জন্তুর মতো পকেট থেকে মানিব্যাগটা বের করে সদ্য বেতন পাওয়া টাকার বান্ডিল থেকে চকচকে 10টা 1000 টাকার নোট আন্টির হাতে দিয়ে বললাম, যে কোনো বিপদে নির্দ্বিধায় বলবেন, পাশে দাঁড়াতে পারলে খুশি হব। আন্টি ধন্যবাদ দিলেন। সেদিনের মতো আমি ওনাদের বাসা থেকে চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে আছি, কিছুতেই ঘুম আসছে না। বারবার পরীর চেহারাটা চোখে ভাসছে, তার ভাস্কর্যের মতো মায়াবী চেহারা, সমুদ্রের ঢেউয়ের মতো তরঙ্গমাখা হাসি আর অমানিসার ঘোর লাগা চাহনি সবকিছুই আমাকে পাগল করে দিয়েছে। তাকে দেখার পর প্রিয় বিছানাটাও কেমন জানি বিরক্তিকর লাগতে শুরু করলো। একসময় 10টা থেকে 4টার রুটিন মেপে চলা মানুষটাকে কেমন জানি বেহিসাবি হয়ে গেলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টার কাছাকাছি। কাল অফিসে যেতে হবে, তাই চোখের সাথে ঘুমানোর নিষ্ফল যুদ্ধ শুরু করলাম। পরদিন সকালবেলা অফিসে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে নামছিলাম। ওদের রুমের কাছাকাছি আসতেই ভেতরে কেমন জানি হইচই শুনতে পেলাম। দরজার সামনে দাঁড়িয়ে গলা উঁচিয়ে ভেতরে দেখতে গিয়ে একজন পুলিশ কনস্টেবল বলে উঠল, ওই তো স্যার, আরেকটা কাস্টমার আসছে। আমি বের হতে গিয়ে পুলিশ অফিসার বলল, এই এদিকে আসুন, পালাবার চেষ্টা করবেন না। আমি ভেতরে ঢুকলাম, দেখলাম আমার কাঙ্ক্ষিত পরীকে সহ ওদের মা মেয়েকে এবং আরেকটা লোককে পুলিশ ধরে রেখেছে। আমাকে দেখে পুলিশ অফিসার বলল, আপনিও নিশ্চয়ই কাস্টমার? আমি বললাম, কিসের কাস্টমার? ঘরে ঢুকে যদি বলেন কিসের কাস্টমার, তাহলে কানের নিচে কষে এক চট দেওয়া ছাড়া আমার আর কিছুই করার নেই। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমি এতদিন কিসের পেছনে ঘুরেছি। আপনারা কি বুঝেছেন সেই মতামত কমেন্টে লিখে জানিয়ে দিন। ভালো লাগলে শেয়ার করে আমার প্রতি সমবেদনা জানান। ধন্যবাদ।